দর্শক, চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি হাবিব রহমান। প্রতিবার এই অনুষ্ঠানে আমরা রাজনৈতিক ব্যক্তিদের যুক্ত করি এবং জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করি। আজকেও আমরা রাজনৈতিক ব্যক্তিকে যুক্ত করছি এবং যিনি দীর্ঘদিন মাঠে আন্দোলন করেছেন এবং নারী সংসদ সদস্য হিসাবে এবার সংসদে যাচ্ছেন, নিপুণ রায় চৌধুরী, যিনি দীর্ঘদিন মাঠে আন্দোলন করেছেন বিএনপি রাজনীতির সাথে। নিপুণ রায়, আপনাকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনে নমিনেশন পাননি, সেটি আপনি দলে পেতে চেয়েছিলেন, সেটি হয়নি। নারী সংরক্ষিত আসনে নমিনেশন পেলেন, সংসদও যাবেন, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমে আমি সবচেয়ে বড় কথা হলো যে আমি দলের সিদ্ধান্তকে আমি সম্মান দেখিয়েছি এবং আমি মনে করেছি যে জাতীয় নির্বাচনে আমার যে অংশগ্রহণ করার কথা ছিল কিংবা আমার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গায় আমি হয়তো নমিনেশন পাইনি, কিন্তু আমি দলের জন্য সর্বোচ্চটা দিয়েই কাজ করেছি। ঢাকা জেলার আমার যে 5টি নির্বাচনী এলাকা, প্রত্যেকটিতেই আমি কাজ করেছি এবং তার বাইরেও ঢাকার বাইরেও বিভিন্ন আসনে আমি দলের নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে এবং দলের ব্যানারে অনেক প্রোগ্রাম করেছি। সেখানে আমি আমাদের প্রার্থীদেরকে ভোটে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দল আমার মূল্যায়ন করেছে। তবে আমি এবার হয়তো সরাসরি ইলেকশন করতে পারিনি, সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আগামী দিনে করতে পারবো, সেইভাবে আরো বেশি করে নিজেকে প্রস্তুত করছি। সরকারের 2.5 মাস চলছে, এর মধ্যে বেশ কিছু ঘটনা দেখেছি। নারী নির্যাতন কিন্তু চলছে, এটা বন্ধ হচ্ছে না, বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি মাজারে হামলা হয়েছে, যেটি নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানা ধরনের প্রশ্ন করেছি। আপনার সরকারের সময় এই ঘটনাগুলো ঘটছে, কিভাবে দেখবেন? জনগণ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে ভোট দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত আশা কি মানুষের পূরণ করতে পারছে আপনার সরকার? দেখেন, আপনি দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার তো রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের পতন হয়েছে মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল মতের মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। সেই সরকারেরও অনেক জায়গায় আপনার গাফুলতি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, কিন্তু তারপরেও সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে শরিক হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেও আমরা সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবল ভেঙে গিয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই জায়গায় আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 বেশি ভোটে আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং সেইগুলোকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন যে ঘটনা ঘটার সাথে সাথে আপনার অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, অপরাধীর পার পেয়ে যাচ্ছে না। এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, তো মাত্র তো 2.5 মাস হয়েছে, সময় তো আরো আছে। আপনারা 6 মাস পরে হয়তো আর একটু ভালো মূল্যায়ন করতে পারবেন সরকারের কর্মপন্থাগুলো এবং 1 বছর পরে হয়তো আরো বেশি ভালো মূল্যায়ন করতে পারবেন। আসলে সরকার আগের সরকারের মতনই রোল প্লে করছে নাকি নতুন কিছু ভাবছে। তো এই সরকারের মধ্যে আমি যে এটা কথা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সহনীয় আছে। নারীর প্রতি সহিংসতা যে সেটি কিন্তু এখনো কমেনি। আমরা শাহবাগে দেখেছি একজন নারীর উপর মব সৃষ্টি করা হয়েছে এবং যেটি সবচেয়ে বড় বিষয় যে ধর্ষণের যে ঘটনাটি, এটি কিন্তু চলছেই, আগেও ছিল। একজন নারী সংসদ হিসাবে এই জায়গাতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার সরকারকে? আসলে কি কিছু ব্যর্থতা রয়েছে? আপনি 2.5 মাসের মধ্যে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে 2.5 মাসের মধ্যে যে একদম সঠিক পর্যায়ে নিয়ে আসবেন সেটা তো না। তো এখন আপনি দেখছেন যে পুলিশি পর্যায়ে অনেক রদবদল হচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের দুর্বলতা আছে বলেই সেখানে আপনার রদবদল হয়ে সঠিক ব্যক্তিদেরকে
নিয়োগদান করা হচ্ছে, তাই না? সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব যাচাই বাছাই করে তারা মানে এই রদবদলগুলো করছেন। এবং সেই জায়গায় যে সব জায়গায় মব সৃষ্টি করে মানুষকে হেনস্থা করা হচ্ছে, নারীর প্রতি অশ্লীল আচরণ কিংবা নারী বিদ্বেষী কথাবার্তা কিংবা যে ধরনের নির্যাতনই হোক না কেন, সেটা কখনোই কাম্য নয়। এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার রক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক যারা দেখছিলেন মুখোমুখি অনুষ্ঠানটি, একটা বিরতির পর আবারও ফিরে আসছি, এতক্ষণ সাথেই থাকবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দর্শক, আমরা বিরতি থেকে আবারও ফিরলাম মুখোমুখি অনুষ্ঠানে। আমরা ফিরে যেতে চাই আলোচনায়, যে আপনি সংসদ সদস্য নারী হিসাবে, আপনার বাবা সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনার শ্বশুর হলো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছেন। তো বলা হয়েছিল যে এক পরিবার থেকে একজনের বেশি দেওয়া হবে না, আসলে কি সুবিধা বেশি পেলেন কিনা? আমার বাবা তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং আমার শ্বশুর বাবু গয়েশ্বরচন্দ্র রায় জাতীয় স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ, এবং তারা সবাই কিন্তু তাদের কর্মযোগ্য মাধ্যমেই কিন্তু এই অবস্থানগুলো এসেছেন, এই অবস্থানে এসেছেন। এবং আমি নিপুণ রায়চৌধুরী, আমিও কিন্তু আমার কর্মের মাধ্যমে কিন্তু আমি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ফ্যাসিবাদের সময় আমি যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছি, যতবার গ্রেফতার হয়েছি, আমি মনে করি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা কোনো দলের নেত্রী এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিবাদের পুরো আমলাতন্ত্র বলেন, প্রশাসন বলেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, পুরো আক্রোশের শিকার হয়েছিলাম আমি যেমন একদিকে অন্ধকার দেখেছি, মাসের পর মাস আপনার কন্ডেম সেলে থেকেছি, অনির্যাতিত মানে অক্ষত ভাষায় রিমান্ডের কথা শুনেছি। তো সেই জায়গায় আমি প্রিভিলেজ পাইনি, বরং এটা আমার প্রাপ্য ছিল। সেই জায়গাটা আমরা আমাদের যোগ্যতার বলে এবং আমাদের কর্মপন্থার মাধ্যমে দলের প্রতি সে আস্থা অর্জন করতে পেরেছি বলে আমরা স্ব যোগ্যতার বলে স্ব স্থানে আমরা সম্মানিত হয়েছে। দল সেটা মূল্যায়ন করেছে, ব্যক্তি হিসেবে, দলের নেতা হিসেবে, কর্মী হিসেবে এবং যোগ্যতা, সাংগঠনিক দক্ষতার মাধ্যমে। কেন এই ধরনের কথাটি উঠছে? এটা অনেকে অনেক কথাই বলবে, কিন্তু সবার কথা শুনে আমি আমার কাজ বন্ধ করে দেব কিংবা সবার কথা শুনে আমি আমার পথ চলাকে আটকে দেব? সংসদে যাচ্ছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী একটি দল বিরোধী দল হিসেবে আছে, তার সাথে আপনারা সংসদে যাচ্ছেন এবং আপনার শ্বশুর মুক্তিযোদ্ধা। এই যে মুক্তিযুদ্ধ পরিবেশের সাথে পরিবারের সদস্য হিসেবেই বলা চলে যে সংসদে যদি যেয়ে থাকেন, সেখানে কোনো অনুশোচনা কাজ করবে কিনা? সবচেয়ে বড় কথা হলো যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে বাংলাদেশের সকল দল যারা আসলে রাজনীতি করার অবস্থানে ছিল না, সকল দল, আওয়ামী লীগ বলেন, আপনার জামাত ইসলাম বলেন, সকল দলের রাজনীতিতে অংশগ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে কোনো দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যদি মহান স্বাধীনতার যুদ্ধের বিষয় আসে, সেই জায়গায় আমরা ডিবেট করতে পারি, কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমরা সকলে এক হয়ে কাজ করব, এটাই প্রত্যাশা থাকবে। নির্বাচনের আগে আপনি মাঠে ছিলেন, আমরা তখন দেখেছি যে সবার কাছে ভোট চেয়েছেন এবং বলা চলে যে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তাদের কাছেও ভোট চেয়েছেন। এখন সংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পর, সংসদ সরকার গঠন হয়ে যাওয়ার পর আমরা ভিন্ন সুর দেখছি। আওয়ামী লীগের ইয়েতে আমরা দেখছি যে তার রাজনীতি করার না করার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে। এটা কি ভোটের রাজনীতির জন্য এরকম বলা কিনা? দেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলকে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করলে যে দল নিষিদ্ধ হবে বিষয়টা তা না।
এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। কোন দল আসলে সত্যিকার অর্থে টিকে থাকবে, কোন দল টিকে থাকবে না, এটা জনগণই নির্ধারণ করবে। এবং জনগণ তার রায় দিয়েছে 5 আগস্টের মাধ্যমে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেখানে ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে, সেই পতনের দৃশ্য সবাই দেখেছে। এখন আপনি ভোটের রাজনীতিতে আপনি ভোট তো সবার কাছে চাইতে যাবেন, তাই না? তো আপনার ঝুলিতে যত ভোট আনতে পারবেন, আপনি তত বেশি ভোটে বিজয়ী হবেন। বিষয়টা তো তাই। তো সেই জায়গায় ভোটের রাজনীতিতে আমরা আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। যেখানে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপসী নেত্রীকে নির্যাতনের শিকার হতে হয়েছে রাষ্ট্রের নিষ্ঠুরতা এবং কঠোরতার কারণে, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসতে পারে নাই, যেখানে গুম করে ফেলা হয়েছে, খুন করে ফেলা হয়েছে, সেই জায়গায় সেই অভিজ্ঞতাগুলো তো আমাদের আছে, তাই না? তো সেই জায়গায় রাষ্ট্রকে কোথায় সহনীয় হতে হবে, কোথায় আরেকটু মানবিক হতে হবে, কোথায় আরেকটু জবাবদিহিতা হতে হবে, এবং কোথায় মানুষকে নিয়ে, প্রতিহিংসার বাইরে থেকে মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, সেই অভিজ্ঞতাগুলো আমরা সঞ্চয় করেছি। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সকল বাস্তবতা এবং অভিজ্ঞতাকে সমন্বয় করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তিনি যে পথে যাত্রা শুরু করেছেন, তিনি সফল হবেন। যেটা বললেন যে রাজনীতিতে দলের পক্ষে ভোট আনার ক্ষেত্রে যেটা করা দরকার সেটা করেছেন, নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করার পক্ষে আপনারা না, কিন্তু আমরা দেখলাম যে এবার সংসদে সেই বিলটি কিন্তু পাশ করা হলো। তার মানে আপনারা এর পক্ষে একটা রায় দিয়েছেন। তো এই প্রভাবটাকে আগামী নির্বাচনে পড়ার সম্ভাবনা আছে? না, দেখেন, আপনি দেখেন, যে দলের প্রতি মানুষের আস্থা নাই, সেই দলের প্রতি, যে দলের নেতার প্রতি মানুষের আস্থা নাই, যে মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা রায় দিয়েছে, তো সেই জায়গায় সেই দলকে নিয়ে আগামী নির্বাচনে আমাদের বিট করতে হবে না। আমাদের বিট করতে হবে আমরা সঠিক কর্মটাকে করছি কিনা, আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলোকে আমরা পালন করছি কিনা, অঙ্গীকারগুলো পূরণ করলাম কিনা, সেটার উপর নির্ভর করবে আগামীর ভোটের বিজয় কিংবা পরাজয়। ওই যে বললাম, রাষ্ট্র যদি কঠোর হয়, একটা সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে। তো সেই জায়গায় আমরা মানুষকে আমাদের সঙ্গী করতে চাই, রাষ্ট্রকে তার সঙ্গী করতে চাই, বন্ধু করতে চাই, যেন মানুষ নির্ভয়ে পথ চলতে পারে, নিজের কথা বলতে পারে, ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। কেন আমাকে অন্য কোনো খুঁটি নিয়ে সামনে দাঁড়াতে হবে? কারণ আমার শক্তি হবে বাংলাদেশের জনগণ, আমার শক্তি হবে আমার কাজ, আমার সততা, আমার আদর্শ, আমার দেশপ্রেম, যেটাকে ধারণ করে আমি মানুষের সেবা করব। নিপুণ রায়, আমরা আরেকবার বিরতিতে যেতে চাই। দর্শক যারা এতক্ষণ দেখছিলেন মুখোমুখি অনুষ্ঠানটি, আমরা আরেকবার বিরতির পর ফিরে আসব এবং নিপুণ রায়ের কাছে জানতে চাইব তাদের রাজনৈতিক দলের মধ্যে নারীদের ভূমিকা কতটুকু। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. দর্শক, আমরা বিরতি থেকে আবারও ফিরলাম মুখোমুখি অনুষ্ঠানে। আমরা ফিরে যেতে চাই আলোচনায়। অনেকে বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে কোনো না কোনোভাবে, এবং একটা ঘটনা যদি বলি, এই জামাতকেও কিন্তু এভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামাত কিন্তু শেষমেশ আমরা দেখেছি যে বৃহৎ একটি শক্তি নিয়ে কিন্তু আবার তারা ফিরে এসেছে। এইভাবে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগও ঠিক এরকম একটি বিস্ফোরণ নিয়ে আবার ফিরে আসতে পারে? জামাত ইসলাম তো দেশের বাইরে চলে যায়নি, জামাত ইসলাম দেশের ভিতরে ছিল, হয়তো সরাসরি ছিল না, হয়তো অগোচরে গুপ্তভাবেই ছিল, ঠিক আছে, তাও তো তারা সংগ্রাম করেছে, দেশের ভিতরে থেকে করেছে। তো সেই জায়গায় যারা হক মেরে খেয়েছে, যারা মানুষের উপর জুলুম করেছে, যারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থকে হাসিল করার জন্য, তাদের ব্যাপারে জনগণের রায় হচ্ছে চূড়ান্ত রায়।
তার জন্য আইন করে কোনো কিছু নিষিদ্ধ করার প্রয়োজন হবে না, জনগণের রায়ের মাধ্যমে সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা দেশের বাইরে চলে যাওয়ার কারণে তাদের ফিরে আসার সম্ভাবনা অনেকটা কম, বিষয়টা কি এরকম? দেখেন, তারা তো তাদের মানে প্রচেষ্টা তো চালিয়ে যাবে, হ্যাঁ, এবং তারা যে সন্ত্রাস কায়েম করেছে, তারা যে পরিমাণে অস্ত্রবাজি করেছে, হ্যাঁ, তো সেই জায়গায় তাদের একটা অসৎ উদ্দেশ্য তো আছেই, সেটা তো আমাদের সরকারেরও তো সেটা মাথায় আছে, হ্যাঁ, তারা কতটা হিংস্র হতে পারে, কতটা জঙ্গি কায়দায় তারা তাদের অবস্থান জাহির করতে পারে, তো সেটা মোকাবেলা করার সক্ষমতা এই সরকারের আছে, কারণ এই সরকার জনগণের ভোটে ম্যান্ডেট নেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। কঠিন কিছু মোকাবেলা করা খুব বেশি চ্যালেঞ্জের বিষয় না। বলা হয় যে বর্তমান রাজনীতি অনেকটা ডানপন্থীর দিকে যাচ্ছে। রাজনীতি যদি ডানপন্থীর দিকে চলে যায় তাহলে নারীদের রাজনীতি করা অনেকটা কঠিন হবে কিনা? পাশাপাশি কেন বলা হচ্ছে যে ডানপন্থীর দিকে রাজনীতি যাচ্ছে? যে মূল মেসেজটা নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মের কাছে দেওয়ার কথা ছিল, সেটিকে আসলে বিএনপির মতো বড় একটি দল তারা সেই মেসেজটা পৌঁছাতে পারেনি। সেখানে কি ব্যর্থতা রয়েছে? কেন পৌঁছাতে পারবে না? কেন, শতভাগ পৌঁছেছে। আজকে দেখেন, আপনি যদি মন্ত্রী পরিষদের দিকে তাকান, সেখানে দেখবেন একদম প্রবীণ থেকে শুরু করে নবীন পর্যন্ত, হ্যাঁ, তরুণ পর্যন্ত তারা মন্ত্রী পরিষদে আছে। এত সুন্দর করে সাজানো আছে। সেখানে গুম হয়ে যাওয়া পরিবার, তারাও কিন্তু এই সংসদে আছে। এখানে ছাত্র জনতারও অংশগ্রহণ এই সংসদে আছে। তো যে সংসদে সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বাস্তবতার মানুষের সমন্বয় হয়, সেই সংসদের মানুষের প্রত্যাশা পূরণ হবে না কেন? শতভাগ পূরণ হয়েছে। ইয়াং জেনারেশন না এখন রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে, হ্যাঁ, তো তারা যেটা ভাবে যে রাজনীতি মানে হচ্ছে কলহের জায়গা, রাজনীতি মানে হচ্ছে প্রতিহিংসার জায়গা, রাজনীতি মানেই হাত বদলের জায়গা। এই চিত্রটা আমরা পাল্টে দেব আমাদের কর্মের মাধ্যমে। এখন কিন্তু মানুষ কিন্তু রাজনীতিকের কথাই বিশ্বাস করে না, তার কথা, তার চলাফেরা, তার আদর্শ, তার সাহসিকতার মধ্যে মানুষের ভিতরে ধারণ করে। সেটা কিভাবে বিশ্বাস করাবেন আসলে? কিন্তু আমরা তো আমরা তো বলছি, সেটা তো আমরা মাঠ পর্যায়ে কাজ করব। আমরা ইয়াং জেনারেশন স্কুল থেকে শুরু করে তাদেরকে রাষ্ট্রের ভাষা শিখাবো, অধিকার কি জিনিস, নিজের অধিকার কতটুকু আছে, সচেতনতা শিখাবো, হ্যাঁ, আমরা সেটা ঠিক আছে, সংবিধান সম্পর্কে জানবে। এভাবে করে করে তো আপনি শিখবেন না। আমরা তো এই 5 তারিখের আগে কিংবা পরে বিএনপির নামে নানা ধরনের অভিযোগ আমরা মাঠ পর্যায়ে দেখেছি। এখনো আমরা যে দেখছি না তা না, যে সড়কে চাঁদাবাজি বা মাঠে চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি, এই ধরনের চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে, অন্য দলের ক্ষেত্রেও ঘটছে। তো সেখানে তরুণরা আসলে আপনাদের সেই চিত্রটাই পাল্টে দেব বলে তো আমি এত কথাগুলো বললাম। সেই চিত্রটাই আমাদেরকে পাল্টে দিতে হবে আমাদের কর্মের মাধ্যমে, এবং আমরা এমন ভাবে কাজ করব কিংবা করছি কিংবা করার চেষ্টা করব যাতে নতুন প্রজন্ম দেখে রাজনীতি মানে একটা দেশ গড়ার জায়গা, রাজনীতি মানে নতুন সংস্কৃতির জায়গা, রাজনীতি মানে হচ্ছে সততা এবং আদর্শের জায়গা। ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষি কার্ড, খাল খনন, কিন্তু অর্থনৈতিক সংকট কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে আমাদের দেশে, এবং এই কাজগুলো করতে গিয়ে কিন্তু টাকাও দিতে হচ্ছে এবং সরকার বড় একটা ঋণের মধ্যে রয়েছে। সেই জায়গায় এই প্রকল্পগুলো আপনার মতো একজন সংসদ সদস্য হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন, যে খুব বেশি জরুরি ছিল না, পরে করলে হতো, এবং 2 মাসের পুরো সার্বিক মূল্যায়নটা কিভাবে করবেন? বহুমুখী সমস্যা কিংবা জটিলতা কিংবা সংকট থাকবে, চ্যালেঞ্জ থাকবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার যে স্মুথলি অর্ধেক জনসংখ্যার নারীদেরকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য তাদের হাতে যে ফ্যামিলি কার্ড, মানে শুধু একটা কার্ড না, একটা আস্থার জায়গা, একটা ভরসার জায়গা, একটা নির্ভরতার জায়গা এবং স্বতন্ত্র স্থাপনের জায়গা, সেটা এস্টাবলিশড করেছে নারীদের ভিতর। সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই চ্যালেঞ্জ তো সরকার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এই খাল খনন কর্মসূচি এখন হচ্ছে, এটাতে যে টাকা অর্থায়ন হচ্ছে সেই জায়গায় অনেক মানুষের কর্মসংস্থানের পথ আবার তৈরি হচ্ছে।
হ্যাঁ, যারা হতদরিদ্র পরিবারগুলো কিংবা যারা 200 টাকারও একটা কাজ খুঁজে পায়নি, তারাও কিন্তু এখন কর্মসংস্থান কাজ পাচ্ছে, 500 টাকা করে পাচ্ছে রোজ, তাই না? তো এটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন না? নারী সংসদ হিসেবে যাচ্ছেন, নারীদের নিরাপত্তা আসলে আপনার সরকার কতটুকু করতে পারবে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. বিশ্বাস করি নারীর নিরাপত্তা অবশ্যই আছে, এবং সেখানে শুধু নারী নয়, শিশুর নিরাপত্তার প্রশ্নও আছে। এবং দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময় নারীর উপর যে ধরনের সহিংসতা হয়েছে, কোনো সহিংসতা সঠিক তদন্ত কিংবা বিচার হয়নি। তো সেই জায়গায় এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অঙ্গীকার হচ্ছে নির্যাতিত, নিপীড়িত এই সকল নারীদের পক্ষে সরকার দাঁড়াবে এবং দ্রুত আইনের সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেটার আওয়াজ আমরা জারি রাখব। 1। 2 নাম্বার হচ্ছে নারীকে ক্ষমতায়ন করতে হবে প্রত্যেকটি সেক্টরে। আমরা শুধু নারী বিষয়ে কথাগুলোই সমস্যাগুলোই তুলে ধরবো না, তার যথাযথ সমাধানের পথ আমরা তৈরি করব আইন প্রণয়নের মাধ্যমে। আর আমরা শুধু নারী সংক্রান্ত কাজ করার জন্য কিন্তু সংসদে যাচ্ছি না। আমরা নারীরা নারী সংক্রান্ত কাজ, সমস্যাগুলো সমাধান এবং তার সাথে এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে আমরা কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, স্থানীয় সরকার থেকে শুরু করে নারীদের সব জায়গায় অংশগ্রহণ আমরা এমনভাবে সৃষ্টি করতে চাই এবং নিজেদেরকে এমনভাবে তৈরি করতে চাই যে আমরা অলংকার হিসেবে সংসদে যাচ্ছি না, আমরা দেশ গড়ার কারিগর হিসেবে এবং সুন্দর একটা বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা নারীরাই পারে একটা দেশের চিত্র পাল্টে দিতে, নারীরাই পারে শক্তি হয়ে দাঁড়াতে, নারীরাই পারে সিদ্ধান্তের টেবিলে বসে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে। আমরা সেই ছবিতে আঁকতে চাই। নিপুণরা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন এবং আপনার সরকারের বিভিন্ন দিকগুলো তুলে ধরলেন এবং স্পষ্ট করলেন যে নারীরা কতটা নিরাপদে থাকবে এবং নারীদের সামনে কর্মক্ষেত্রগুলিতে তারা কিভাবে যুক্ত হতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখছিলেন চ্যানেল ওয়ানের এই বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানটি, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই।